নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময়। আজ ৩০ পর্ব অর্থাৎ ৩০তম পর্ব। চলুন শুরু করা যাক। কৃষ্ণনগর কম দূরের পথ নয়, স্থলপথে যেতে অন্তত ২ দিন লেগে যাবে। তাছাড়া ঠ্যাঙারে দস্যুদের উপদ্রবের আশঙ্কা আছে, রাত্রে পথ চলা দুষ্কর। নদীপথে কিছু অল্প সময় লাগতে পারে, কিন্তু বিধুশেখর নিজে নৌকোয় চড়তে ভয় পান। তার কোষ্ঠীতে জলে ডোবা ফাঁড়ার উল্লেখ আছে। বিধুশেখর তার নিজের ২ জন কর্মচারী এবং দিবাকরকে অগ্রিম রওনা করিয়ে দিলেন দ্রুতগামী ছিপ নৌকায়। তারপর তিনি যাত্রা করলেন কয়েকজন পাইক বরকন্দাজ সহ ২খানি জুড়ি গাড়িতে। দুঃসংবাদ শুনে গঙ্গানারায়ণও তার সঙ্গে আসতে চেয়েছিল। বিধুশেখর বলেছেন তার প্রয়োজন নেই, গঙ্গানারায়ণ কলকাতায় থেকে ২ পরিবারের দেখাশুনো করুক। রুগ্না পত্নীর কাছ থেকে বিদায় নিয়ে আসার কাজটি সহজ হয়নি। সৌদামিনী এখন একেবারে অবুঝের মতন হয়ে গেছেন। প্রতিদিন সকালে স্বামী সন্দর্শন না করলে তিনি আকুলি বিকুলি করেন। সুতরাং তাকে না জানিয়ে বিধুশেখর যেতে পারেন না। আবার সুহাসিনীর অসুখের কথা জানালেও সৌদামিনী এমন অস্থির হয়ে উঠবেন যে তখন তাকে বাঁচানোই শক্ত হবে। বিধুশেখর কলকাতা ছেড়ে কদাচিৎ যান। মোকদ্দমার কারণে ২-১ বার বর্ধমান গিয়েছেন শুধু। সুতরাং হঠাৎ তার বাইরে যাবার কারণটি সৌদামিনীকে বোঝাবেনই বা কি করে? সেই জন্য বিধুশেখরকে কিছু মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল। তিনি সৌদামিনীকে বোঝালেন যে কৃষ্ণনগরের রাজবাড়ি থেকে তার ডাক এসেছে একটি গুরুতর মামলায় তার কাছ থেকে আইনের পরামর্শের জন্য। তিনি যেতে সম্মত হয়েছেন, তার কারণ এক যাত্রায় ২টি উদ্দেশ্য সাধিত হবে। তার জামাই কৃষ্ণনগরে তাদের বাড়িখানির ব্যবস্থা কতদূর কি করল তাও দেখে আসা যাবে। তিনি নিজে উপস্থিত হলে কাজ ত্বরান্বিত হবে নিশ্চিত। তাহলে তিনি মেয়ে জামাইকে সঙ্গে নিয়েও ফিরতে পারেন। সৌদামিনী এই কথায় প্রবোধ মেনে বললেন, বাড়ির কাজ শেষ হোক না হোক আপনি সুহাসিনীকে সঙ্গে নিয়েই আসবেন। আমি আর কতদিন আছি কি না আছি, শেষবারের মতন তার মুখখানি যেন দেখে যেতে পারি। বিধুশেখরের কাপড় চোপড় গুছিয়ে দিয়েছিল তার বড় মেয়ে নারায়ণী। কয়েক বছর আগে সেও কপাল পুড়িয়ে ফিরে এসেছে বাপের বাড়িতে। নারায়ণী মৃদু স্বরে বলেছিল, বাবা, আমি কি আপনার সঙ্গে যাব? বিধুশেখর বলেছিলেন, না মা, তুই গেলে এদিকে সব সামলাবে কে? তোর ওপরেই তো এখন সব ভার। তবু আমাদের কেউ একজন গেলে ভালো হতো, সুহাসিনী পোয়াতি। হ্যাঁ? রাগে বিধুশেখরের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হয়েছিল। সুহাসিনী যে অন্তঃসত্ত্বা সে কথা কেউ তাকে আগে বলেনি কেন? তাহলে কি তিনি সুহাসিনীকে কৃষ্ণনগরে পাঠাতেন? এ বাড়িতে কেউ তাকে কোনো কথা বলে না, সবাই শুধু ভয় পায়। বিবাহ দেবার পর সুহাসিনীকে তিনি একদিনের জন্যও শ্বশুরালয়ে যেতে দেননি। এই জন্যই তিনি এবার অনেক দেখে শুনে গরিব ঘর থেকে একটি সচ্চরিত্র ছেলেকে জামাই করেছেন এবং বিবাহের আগেই শর্ত করে নিয়েছিলেন যে তাকে ঘর জামাই থাকতে হবে। সবই ঠিকঠাক চলছিল। তারপর মেয়ে নিজেই কৃষ্ণনগর যাবার জন্য আবদার করল। বিধুশেখর তখন ভেবেছিলেন, যাক, ঘুরে আসুক, কৃষ্ণনগর স্বাস্থ্যকর জায়গা। তখন কেউ তাকে একবার বলতে পারেনি যে সুহাসিনী গর্ভবতী। গাড়ি ছুটে চলেছে ঝমঝমিয়ে। বিধুশেখর ভেতরে বসে আছেন সোজা হয়ে চোখ বুজে, যেন ধ্যানমগ্ন। বিধুশেখরের অন্তরে একটি চিন্তা, সুহাসিনীকে দেখতে পাবেন তো কৃষ্ণনগর পৌঁছে? বাহকের হাতে যে পত্র এসেছে তাতে সুহাসিনীর কি অসুখ তা লেখা নেই। এখন শীতের সময়, ওলা ওঠার প্রকোপ এই সময় কম থাকে। ওই রোগটিকেই ভয় সবচেয়ে বেশি, একদিনও সময় দেয় না। তবে আর কোন রোগ হতে পারে? রোগ নিশ্চয়ই সাংঘাতিক রকমের কিছু, নইলে এমনভাবে জরুরি বার্তা আসবে কেন?
বিধুশেখরের সন্তান ভাগ্য বড় মন্দ। পুত্র তো জন্মালই না, 5টি কন্যার মধ্যে 2টি মারা গেছে, আর 2টি বিধবা। বড় মেয়ে নারায়ণীরও কোনো পুত্র সন্তান হয়নি, সে বিধবা হয়েছে 3টি কন্যা সন্তান নিয়ে। বিধুশেখর প্রকাশ্যে স্নেহ মমতা দেখান না, কিন্তু কনিষ্ঠা কন্যা সুহাসিনীর ওপর মনে মনে তিনি তার সমস্ত স্নেহ উজাড় করে দিয়েছিলেন। কত আশা করেছিলেন সুহাসিনীর স্বামী গঙ্গাপ্রসাদকে সব কিছু শিখিয়ে পড়িয়ে তার বিষয় সম্পত্তির উত্তরাধিকারী করে যাবেন। সুহাসিনী যদি না বাঁচে, তাহলে আর দুর্গাপ্রসাদের কোনো মূল্য নেই তার কাছে, তাহলে সবকিছু নবীন কুমারই পাবে। দেশশুদ্ধ লোক জানে এবং চিরকাল জানবে যে নবীন কুমার রামকমল সিংহের সন্তান। সেটাই তো সত্য। অর্জুন চিরকাল নিজেকে পাণ্ডব বলেছে, সে কি কখনো ইন্দ্রপুত্র বলে নিজের পরিচয় দিয়েছে? বিধুশেখর ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণ মাত্রই দেবতার অংশ নিয়ে জন্মায়। কত নারী সন্তানের আশায় দেবতার কাছে বর মাগে। বিম্ববতীর একটি পুত্র সন্তানের জন্য বড় সাধ ছিল, বিধুশেখর সেই সাধটুকু পূর্ণ করে দিয়েছেন। এতে কুল রক্ষা হয়েছে। তার বন্ধু রামকমল সিংহ তৃপ্তির সঙ্গে শেষ নিঃশ্বাস ফেলেছেন। এর চেয়ে বড় পুণ্যকর্ম আর কি হতে পারে? নিছক ভোগ লালসার দৃষ্টিতে বিম্ববতীকে কখনো দেখেননি বিধুশেখর। শুধুমাত্র সন্তান জন্মের প্রয়োজনেই তিনি সহবাস করেছেন বিম্ববতীর সঙ্গে, এবং নবীন কুমারের জন্মের পর আর একবারও তিনি বিম্ববতীকে শয্যা সঙ্গিনী হবার জন্য আহ্বান জানাননি। এখন বিম্ববতী বিধবা, আর তো সে প্রশ্নই ওঠে না। কৃষ্ণনগর যাত্রার প্রাক্কালে নিজ স্ত্রী সৌদামিনীর কাছ থেকে বিদায় নিয়ে এসেছেন বিধুশেখর, কিন্তু বিম্ববতীর সঙ্গে একবার দেখাও করে আসতে পারেননি। বিম্ববতী লোকমুখে সংবাদ পাবেন যে বিধুশেখর শহরে নেই, তাতে কি বিম্ববতীর ক্ষীণতম অভিমানও হবে না? হঠাৎ গাড়ি থেমে যেতেই বিধুশেখর বাইরে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলেন, কিরে, থামলি কেন? বেটারা শিগগিরই চল। ওপর থেকে একজন পাইক বলল, হুজুর, কোম্পানির ফৌজ আসছে। বিধুশেখর বিউগিলের শব্দ শুনতে পেলেন। কোম্পানির সিপাহীরা মার্চ করে আসছে। এখন পথ ছেড়ে সরে দাঁড়াতে হবে। বিধুশেখরের গাড়ি নেমে গেল একটা মাঠের মধ্যে। বিধুশেখর দেখলেন প্রায় সহস্রাধিক পদাতিক ও অশ্বারোহী। এরা চলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া গত্যন্তর নেই। অনেকখানি সময় নষ্ট হলো। সামনে মাত্র 10-12 জন গোড়া সৈন্য, বাকি সবই দেশি সিপাহী। বিখ্যাত বেঙ্গল রেজিমেন্ট। কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত সবাই এই বেঙ্গল রেজিমেন্টের নামে ভয়ে কাঁপে। দেশে এখন যুদ্ধবিগ্রহ নেই, সর্বত্রই শান্ত অবস্থা। তবু কোম্পানির সৈন্যবাহিনী মাঝে মাঝেই পথ পরিক্রমা করে। শান্তি বজায় রাখার জন্য মাঝে মাঝে শক্তি সামর্থ্যের প্রদর্শন করা ব্রিটিশ জাতির রণকৌশলের একটি অঙ্গ। রেজিমেন্টে অবশ্য বাঙালি নেই। সিপাহীরা সকলেই পশ্চিমী ব্রাহ্মণ ও ক্ষত্রিয় জাতীয়। বাঙালি জাতি যুদ্ধবিদ্যা ভুলে গেছে। কলকাতায় রাজধানী স্থাপন করার পর সেই রাজধানীকে সুরক্ষিত করার জন্য ইংরেজরা বাঙালিদের হাত থেকে তলোয়ার বন্দুক কেড়ে নিয়ে তার বদলে কলম ধরিয়ে দিয়েছে। বিধুশেখর মুগ্ধভাবে তাকিয়ে রইলেন সৈন্যবাহিনীর দিকে। কি সুন্দর সুশৃঙ্খলভাবে চলেছে সিপাহীরা! ইংরেজ জাতির শিক্ষার কি গুণ! 10-12 জন মাত্র গোড়া সৈন্যর হুকুমে সহস্র সহস্র দেশি সৈন্য নীরবে মাথা নিচু করে চলে। বিধুশেখর তার ঠাকুরদার মুখে গল্প শুনেছেন যে সেকালে নবাবী ফৌজকে আসতে দেখলেই গ্রামের জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়ত। বিনা প্ররোচনায় লুণ্ঠন, নারী ধর্ষণ ও হত্যা ছিল নবাবী ফৌজের ব্যসন। সে অত্যাচারের প্রতিকারের জন্য কোথাও নালিশ জানাবারও উপায় ছিল না। তাই নবাবী ফৌজকে আসতে দেখলেই সবাই বনে জঙ্গলে পালিয়ে গিয়ে কাঁপতে কাঁপতে ঈশ্বরকে ডাকত। সেই তুলনায় ইংরেজ জাতি কত ভদ্র, সভ্য। কোম্পানির ফৌজ কখনো অকারণে লুটপাট করে না, বরং কোম্পানির ফৌজ যে পথ দিয়ে যায় সে অঞ্চলে আর বহুদিন তস্যু তস্করের উপদ্রব থাকে না।
ফৌজি কলম ছেড়ে একজন গোড়া অশ্বারোহী ছুটে এলো বিধুশেখরের দিকে। ঝুড়ি ঘোড়ার একটির গায়ে একঘাত চাবুক কষিয়ে সে জিজ্ঞেস করলে, সাইস, ভিতরে কে আছে? জেনানা না মর্দানা? বিধুশেখর মুখ বাড়িয়ে বললেন, আই অ্যাম স্যার। গোড়া সৈনিকটি বয়সে অতি তরুণ, দুপুরের রৌদ্রে মুখখানি টকটকে লাল। সে আবার শূন্যে চাবুকের শব্দ করে বলল, তুমি কোন মহারাজা আছো? কোম্পানির ফৌজ যাইতেছে, নামিয়া দাঁড়াও নাই কেন? গোড়া সৈনিকের দুর্বোধ্য ভাষণ বিধুশেখর ঠিক বুঝতে পারলেন না, তবু দ্রুত নেমে এসে একটি সেলাম ঠুকলেন। গোড়া সৈনিক জিজ্ঞাসা করলেন, তুমি কে? বিধুশেখর বললেন, বিধুশেখর মুখুজ্জে স্যার, লাইয়ার স্যার, প্র্যাকটিস ইন সিভিল কোর্ট স্যার। উষ্ণিস খোলো, কুক্কুরির সন্তান। বিধুশেখর পুরোপুরি আইনজীবীর বেশভূষায় সজ্জিত হয়ে বেরিয়েছিলেন, চোগা চাপকান ও মাথায় পাগড়ি। তিনি দেখলেন যে অন্য গাড়ির পাইক বরকন্দাজরা আগেই গাড়ি থেকে নেমে সমস্ত অস্ত্রশস্ত্র পায়ের কাছে রেখে হেঁট মস্তকে দাঁড়িয়ে আছে। বিধুশেখর বাইরে বেরোন কম, আগে কখনো কোম্পানির ফৌজের সামনে পড়েননি, তাই এসব নিয়ম কে তা জানেন না। তিনি তাড়াতাড়ি পাগড়ি খুলে সাহেবটিকে আবার সেলাম জানালেন। অশ্বারোহী সঙ্গে সঙ্গে পিছন ফিরে ধুলো উড়িয়ে আবার ছুটে গেল। কি অপূর্ব দার্ঢ্যময় তেজিয়ান তার ভঙ্গি! যেন চোখের নিমিষে সে আবার ফিরে গিয়ে মিশে গেল মূল বাহিনীর সঙ্গে। যতক্ষণ ওদের দেখা যায় ততক্ষণ বিধুশেখর এক হাতে পাগড়ি আর অন্য হাতে সেলামের ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। এজন্য তিনি ক্রুদ্ধ বা বিরক্ত বোধ করলেন না। ইংরেজ এদেশে শান্তি ও ন্যায় নীতি প্রতিষ্ঠা করেছে, তার বিনিময়ে এইটুকু সম্ভ্রম তো তারা দাবি করতেই পারে। রাজার জাতি হিসাবে শক্তিমান ইংরেজের প্রতি বিধুশেখরের রীতিমতন শ্রদ্ধাই আছে। কিন্তু তারা যখন ম্লেচ্ছ শিক্ষা প্রবর্তন কিংবা এদেশের ধর্মের ওপর হস্তক্ষেপ করে, সেগুলি শুধু বিধুশেখর সহ্য করতে পারেন না। কোম্পানির ফৌজের জন্য ১.৫ ঘন্টা সময় অতিবাহিত করার পর বিধুশেখর আবার যাত্রা শুরু করলেন। এরপর আর কোনো বিঘ্ন ঘটল না। পথে এক স্থানে রাত্রিবাস করে কৃষ্ণনগর পৌঁছালেন পরদিন দ্বীপ প্রহরে। নিজেদের বাড়িতে এসে বিধুশেখরের প্রায় মাথায় হাত দিয়ে বসে পড়ার মতো অবস্থা হল। তার কন্যা সুহাসিনী তখনও বেঁচে আছে বটে, কিন্তু একেবারে যেন শেষ অবস্থা, এবং তার স্বামী দুর্গাপ্রসাদও সমানভাবে পীড়িত। তাদের দুজনেরই কালা জ্বর হয়েছে। দিবাকররা আগেই পৌঁছে গিয়ে চিকিৎসাপত্রের পর্যাপ্ত ব্যবস্থা করেছে বটে, কিন্তু আশা খুব কম। কালাজ্বর যেন সাক্ষাৎ কালান্তক জম, একবার ছুলে আর নিস্তার নেই। যশোর বা খুলনার দিকে হাজার হাজার লোক এই ব্যাধিতে মারা যাচ্ছে। এখন সেই রোগ কৃষ্ণনগরেও এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই কালাজ্বরের কালোগ্রাসে পতিত হয়েছে বেশ কয়েকজন। বিধুশেখর যেন উন্মত্তবৎ হয়ে উঠলেন। এ জীবনে তিনি মৃত্যু কম দেখেননি। মৃত্যু তো জীবের অমোঘ ভবিতব্য, যার যখন যাবার কথা যেতেই হবে। কিন্তু বিধুশেখর কিছুতেই যেন তার প্রিয়তমা কনিষ্ঠা কন্যা আর তার স্বামীর বিয়োগ যন্ত্রণা সইতে পারবেন না। কৃষ্ণনগর রাজবাড়ির দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায়ের সঙ্গে তার পূর্ব থেকেই পরিচয় ছিল। সেই দেওয়ানজিকে ধরে রাজবাড়ির চিকিৎসককে তিনি আনাবার ব্যবস্থা করলেন। এখানকার একজন পাদ্রীর সুচিকিৎসক হিসাবে সুনাম আছে, তাকেও নিয়ে এলেন কাকুতি মিনতি করে। এমনকি এক মৌলভী হেকিমি চিকিৎসককেও নিয়ে আসা হলো। পালা করে দেখতে লাগলেন তারা ৩ জনে। কেউই সুনির্দিষ্ট ভরসা দিতে পারছেন না। তবু যেন চলতে লাগলো জমে মানুষের লড়াই। বিধুশেখর আহার নিদ্রা ত্যাগ করলেন। পাশাপাশি ২ শয্যায় শুয়ে আছে সুহাসিনী ও দুর্গাপ্রসাদ। তাদের শিয়রের কাছে আসন নিলেন বিধুশেখর। মাঝে মাঝেই তিনি একবার সুহাসিনী, একবার দুর্গাপ্রসাদের মুখের কাছে মুখ ঝুঁকিয়ে এনে উদ্গ্রীবভাবে চেয়ে থাকেন, কেউ যদি কখনো কথা বলে। কিন্তু দুজনেই বাকরোধ হয়ে গেছে।
সেই রাত কেটে গেল। পরের দিনেও একই অবস্থা। দুজনেরই যেন মৃত্যুর রং মাখা পাণ্ডুর মুখ। সামান্য নারীর স্পন্দনে শুধু তাদের জীবনের স্পন্দন টের পাওয়া যায়। কবিরাজি, ইংরাজি ও হেকিমি, এই 3 প্রকার ওষুধের তীব্র ঝাঁঝেই সম্ভবত তাদের প্রাণ পাখি খাঁচা ছেড়ে বেরুতে পারছে না। তবে আর একটা রাত কাটবে কিনা সন্দেহ। সেই রাতে রোগীদের ঘরে একা একা ঠায় বসে থেকে একসময় বুঝি বিধুশেখরের তন্দ্রা এসে গেল। তিনি নিজেও সেটা বুঝতে পারলেন না। তার ধারণা তিনি তখনও জেগে আছেন। বিধুশেখর দেখলেন হঠাৎ সমস্ত ঘর এক দিব্য আলোয় ভরে গেল। এক স্বর্গীয় সৌরভে আমোদিত হলো সেই বন্ধ ঘরের বাতাস। তারপর আস্তে আস্তে ফুটে উঠলেন এক জ্যোতির্ময় পুরুষ। বিধুশেখর মনে করলেন এই বুঝি যমরাজ স্বয়ং এসেছেন তার কন্যা জামাতাকে নিয়ে যেতে। তিনি হাত জোড় করে বললেন, প্রভু দয়া করুন, যদি সারা জীবনে কিছু সৎকর্ম করে থাকি তবে তার বিনিময়ে এই দুজনের প্রাণ ভিক্ষা দিন। তখন সেই মূর্তি বললেন, বিধু, চেয়ে দেখো। বিধুশেখর ভালো করে দেখে তার ভ্রম বুঝলেন। ইনি তো যমরাজ নন, ইনি তো স্বয়ং জনার্দন। 4 হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, মুখে মায়া, রহস্য, কৌতুক মেশা হাসি। ঠিক বিধুশেখরের গৃহদেবতার বেশে ইনি এসেছেন। তখন অপূর্ব এক পুলকে বিধুশেখরের শরীর রোমাঞ্চিত হল। তাঁর জীবন আজ ধন্য। জগৎপতি জনার্দন তাকে দেখা দিয়েছেন আজ এই সংকটের রাত্রে, তবে তো আর ভয় নেই। বিধুশেখর আচ্ছন্নের মতন মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। পুনর্বার মাথা তুলতে তার ভয় হল, যদি সেই মূর্তি আর দেখতে না পান। তবু মুখ তুলে দেখলেন সেই মূর্তি সেই রকমই স্ফুরিত হাস্যে তার দিকে চেয়ে আছেন। বিধুশেখর বললেন, হে গিরিধারী, মধুকৈঠবহারী দয়াল দীনবন্ধু, আমায় ভিক্ষা দিন। জ্যোতির্ময় পুরুষ বললেন, আমি তো দিতেই এসেছি। বিধুশেখর বললেন, আমার প্রাণসম কন্যা, আমার জামাতা। যে হাতে পদ্ম ধরা সেই হাতের একটি আঙুল দেখিয়ে সেই জ্যোতির্ময় পুরুষ বললেন, একজন। বিধুশেখর বুঝতে পারলেন না, হতবুদ্ধির মতন তাকিয়ে রইলেন। সেই জ্যোতির্ময় পুরুষ আবার বললেন, যে কোনো একজন, তুমি বেছে নাও, আমি যে কোনো একজনের প্রাণ ভিক্ষা দেব। বিধুশেখরের সর্বাঙ্গ কেঁপে উঠল। তিনি কোনো কথাই আর বলতে পারলেন না। যে কোনো একজন? তিনি কার প্রাণ ভিক্ষা চাইবেন? সুহাসিনীর? কিন্তু দুর্গাপ্রসাদ? বিধুশেখর দেখলেন সেই জ্যোতির্ময় পুরুষের দেহটি যেন দীপশিখার মতন একটু একটু কাঁপছে। হয়তো এখুনি আবার মিলিয়ে যাবেন। বিধুশেখর ক্রন্দন মিশ্রিত ব্যাকুল গলায় বললেন, প্রভু, আমার পুত্র নেই। এই জামাতাই আমার পুত্রের স্থান নিয়েছে। আর সুহাসিনী আমার 2 নয়নের মণি, তাকে ছেড়ে আমি, তার গর্ভধারিণীরও আর বাঁচবেন না। জ্যোতির্ময় পুরুষের মূর্তিটি আরো বেশি কাঁপছে। সত্যি বুঝি মিলিয়ে যাবার আর দেরি নেই। জলদ গম্ভীর স্বরে তিনি বললেন, একজন। মুহূর্তে মনস্থির করে ফেললেন বিধুশেখর। সুহাসিনীর মাত্র 13 বৎসর বয়স। দুর্গাপ্রসাদ মারা গেলে তার সামনে পড়ে থাকবে দীর্ঘ বৈধব্য জীবন। কন্যাদের বৈধব্য দশা দেখে দেখে আর বিধুশেখর সহ্য করতে পারছেন না। বিধবা অবস্থায় সুহাসিনী যদি ভ্রষ্টা হয়, যদি কুলে কালি দেয়, তাহলে ইহকাল পরকাল সব যাবে। দুর্গাপ্রসাদ পুরুষ মানুষ, পত্নী বিয়োগের দুঃখ সে সামলে উঠতে পারবে। সে বুদ্ধিমান, কৃতবিদ্য। এক জীবনে তার আরও অনেক কিছু পাবার থাকবে।
কিন্তু সুহাসিনীর যে কিছুই থাকবে না। বিধুশেখর বললেন, দুর্গাপ্রসাদ। জ্যোতির্ময় পুরুষ সঙ্গে সঙ্গে মিলিয়ে গেলেন। সেই দিব্য আলো ও দিব্য সৌরভ অন্তর্হিত হল। প্রদীপের মৃদু আলোক ও ধোঁয়ায় মাখা ঘরখানি আগেকার চেহারা ফিরে পেল আবার। বিধুশেখর যেন এই অন্তর্ধান সহ্য করতে পারলেন না। আর একবার দর্শন পাবার বাসনায় ছুটে বেরিয়ে এলেন ঘর থেকে। প্রভু, প্রভু বলে চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেলেন হুড়মুড়িয়ে। নিচতলায় দিবাকর ও অন্য লোকজনেরা তাড়াতাড়ি বেরিয়ে এলো শব্দ শুনে। তারা দেখল বিধুশেখরের বাহ্য জ্ঞানহীন। তাকে ধরাধরি করে এনে শুইয়ে দেওয়া হলো একটি খাটে। একজন ছুটে গেল রাজবৈদ্যকে ডেকে আনতে। অন্যরা বিধুশেখরের মাথায় জল ঢালতে লাগল। কিছুক্ষণ পর বিধুশেখরের চৈতন্য হলো, কিন্তু কোনো কথা বলতে পারলেন না। শুধু মুখ দিয়ে গোঁ গোঁ শব্দ বার করতে লাগলেন। সবাই মনে করল বিধুশেখরকে ওলায় ধরেছে। ঘুমের মধ্যে অনেক সময় এরকম হয়। বিধুশেখরকে জোর করে তুলে বসিয়ে দুজনে দুদিক থেকে চেপে রইল, আর দিবাকর ওর কানে রাম নাম শোনাতে লাগল। একসময় বিধুশেখর পুরোপুরি জ্ঞান ফিরে পেলেন। স্বাভাবিক স্বরে বললেন, আমায় ধরে আছিস কেন? ছেড়ে দে। তারপরেই হাউ হাউ করে কেঁদে উঠে দিবাকরকে জড়িয়ে ধরে বললেন, ওরে আমি কি দেখলুম, আমি কি দেখলুম। কঠোর ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা সম্পন্ন বিধুশেখরকে এইভাবে কাঁদতে কেউ কখনো দেখেনি। সুহাসিনীর ঠিক আগের বোনটিরও তো মৃত্যু হয়েছে বিধুশেখরের সামনেই। তখনও তো এমন দুর্বল হয়ে পড়েননি তিনি। রাজবৈদ্য যখন এলেন, তখনই বিধুশেখর আপন মনে অশ্রুপ্লুত কণ্ঠে বারবার বলে যাচ্ছেন, আমি কি দেখলুম, আমি কি দেখলুম। রাজবৈদ্য ওপরে এসে পরীক্ষা করে বুঝলেন সুহাসিনী ও দুর্গাপ্রসাদের অবস্থা একই রকম আছে। দুজনেরই এখনো নারী স্পন্দন পাওয়া যায়। তাহলে বিধুশেখর হঠাৎ এত কান্নাকাটি করছেন কেন? দেবতাদের কি অপূর্ব লীলা! মানুষকে যে তারা কত রকম পরীক্ষায় ফেলেই দেখতে চান, তার আর কোনো ইয়ত্তা নেই। পরদিন সকালেই দুর্গাপ্রসাদ মারা গেল এবং সুহাসিনী ক্রমশ সুস্থ হয়ে উঠতে লাগল। দুদিনের মধ্যেই সুহাসিনীর মৃত্যু আশঙ্কা কেটে গেল একেবারে। সে যে ইতিমধ্যে বিধবা হয়ে গেছে তা সে জানতেও পারেনি। বিধুশেখর একেবারে বিমূঢ় হয়ে পড়লেন। এ কি হল? তিনি তো দুর্গাপ্রসাদেরই জীবন ভিক্ষা চেয়েছিলেন। তবে কি সেটা তার মনের কথা ছিল না? সর্বজ্ঞ ভগবান কি তার মনের কথা বুঝেই বিপরীত বর দিয়ে গেলেন? কিন্তু গর্ভবতী অবস্থায় বিধবা হয়ে সুহাসিনী দীর্ঘ বিড়ম্বিত জীবন নিয়ে কি করবে? বাল্য বিধবার পক্ষে মৃত্যুই তো আশীর্বাদ। সুহাসিনী তখনও শয্যাশ্রিতা, উঠে দাঁড়াবার মতন গায়ের জোর পায়নি। সেই অবস্থাতেই তার হাতের শাখা ভেঙে সিথি সিঁদুর মুছে দেওয়া হলো। কৃষ্ণনগরের স্থানীয় কয়েকজন বিশিষ্ট ব্যক্তি পরামর্শ দিয়েছিলেন, আর কয়েকটা দিন যাক, রুগ্না মেয়েটিকে এখনই এমন নিদারুণ শোক সংবাদ দেওয়ার দরকার নেই। কিন্তু বিধুশেখর এমন অনাচার হতে দিতে পারেন না। স্বামীর সব দেহ দাহ করা হয়ে গেছে, তারপরেও কোনো হিন্দু রমণী শাখা সিঁদুর পরে থাকতে পারে না। সেকালের মুনি ঋষিরা মূর্খ ছিলেন না। তাঁরা যা নির্দেশ দিয়ে গেছেন অনেক ভেবেচিন্তেই দিয়েছেন। একজনের পাপে সমগ্র সমাজ ঝাড়ে খাড়ে যেতে পারে। ঠাকুর যখন পরীক্ষায় ফেলেছেন, তখন সবকিছু জেনেই বিধুশেখরকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হবার চেষ্টা করতে হবে। সত্যিকারের পুরস্কার যদি থাকে, তাহলে নিয়তির মুখোমুখি দাঁড়াতে হবে। কোনো কিছুতেই ভয় পেলে চলবে না। বিধুশেখর ভয় পান না। গলায় জোর নেই, তাই সুহাসিনী ডুকরে কাঁদতে পারল না। ওষ্ঠ দংশন করে সে চোখের জলে বালিশ ভেজাতে লাগলো।
মাত্র 13 বছর বয়স হলেও বৈধব্য যন্ত্রণা কি বস্তু তা সে জানে। সে তার দিদি বিন্দুবাসিনীকে দেখেছে। কন্যাকে নিয়ে 2.5 মাস কাল কৃষ্ণনগরেই থেকে গেলেন বিধুশেখর। চিকিৎসকের নির্দেশ মতন তখনও সুহাসিনীকে কলকাতায় নিয়ে যাওয়া চলে না। অনেক প্রয়োজনীয় কাজ থাকা সত্ত্বেও বিধুশেখর ফিরতে পারলেন না। কন্যাকে কার ভরসায় রেখে যাবেন? কলকাতার সঙ্গে সংবাদ আদান প্রদান চলে নিয়মিত। তার পত্নী সৌদামিনী এখন একটু সুস্থই আছেন। দুর্গাপ্রসাদের মৃত্যু সংবাদ তাকে জানানো হয়নি। তারপর এক রাত্রে সুহাসিনীর প্রসব বেদনা উঠল এবং যথা সময়ে সে জন্ম দিল একটি পুত্র সন্তানী। পুত্র। প্রায় 50 বৎসর পর বিধুশেখরের বংশে এই প্রথম পুত্র সন্তান এলো। আর এই পুত্রটি গর্ভে থাকা অবস্থায় বিধুশেখর তার কন্যার মৃত্যু কামনা করেছিলেন। সে কথা চিন্তা করেই বিধুশেখর শিহরিত হলেন। আজ এই পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময় 30 পর্ব। আমি সুদেষ্ণা। আমার এই সাহিত্য সংলাপ ইউটিউব চ্যানেলে আপনাদের পাঠ করে শোনাই বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস। এই চ্যানেলে বর্তমানে 2টি উপন্যাস পাশাপাশিভাবে চলছে। 2টি উপন্যাসই ধারাবাহিকভাবে এক একটি পর্ব আকারে আসছে। একটি উপন্যাস তো এতক্ষণ শুনলেন, সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। আর একটি উপন্যাসও কিন্তু কালজয়ী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমের অমর সৃষ্টি আদর্শ হিন্দু হোটেল। 6টি পর্ব কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। ঝটপট গিয়ে ওই উপন্যাসটিও শুনে ফেলুন পরবর্তী পর্বটি আসার আগেই। আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম অনুভূতির অবকাশে। সেখানে আমি পাঠ করে শোনাই ছোট ছোট গল্প, কবিতা, বিভিন্ন ভালোবাসা ভালো লাগার মুহূর্ত, রোজকার নিত্যদিনের রোজনামচা, টুকরো কিছু কথা। যদি আপনাদের ওই রকম পাঠ শুনতেও ভালো লাগে তাহলে একবার চ্যানেলটি ঘুরে দেখবেন। ভালো লাগলে ভিডিওগুলিকে সেখানেও লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই 2টি চ্যানেলেই নিজেদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে ভীষণ প্রয়োজনীয়। আপনাদের ভালো লাগাতেই আমার এই সাহিত্য সংলাপের সার্থকতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।